আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে একটা নতুন সাবজেক্ট নিয়ে আমার কাজ শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি তোমাদের সাথে কখনো আইকিউ নিয়ে কাজ করা হয় নাই, কিন্তু তোমরা সবাই জানো যে বিভাগ পরিবর্তন বলি অথবা সেকেন্ড টাইম বলি, ইভেন ফার্স্ট টাইমেও বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু সাধারণ জ্ঞানের বিভাগের ভিতরেও আইকিউ বা মানসিক দক্ষতা থেকে কোশ্চেন চলে আসে। এখন আইকিউ পড়ার একটা সার্টেন নিয়ম আছে। ধরো আগে আমার মনে আছে যখন আসলে এরকম ফ্রি ফায়ার পাবজি এরকম পশ পশ গেম এখনো চালু হয় নাই, তখন ফোনে হচ্ছে আইকিউ রিলেটেড অনেক গেম খেলতাম, ম্যাথ পাজলস আর হচ্ছে ওয়ার্ড পাজলস এরকম টাইপের জিনিসপাতি খেলতাম। ঠিক আছে, সো তোমাদের ভার্সিটিগুলোতে যে আইকিউ থেকে যে কোশ্চেনগুলো আছে না, এগুলোর সাথে আসলে ওই পাজলগুলোর বেশ ভালো পরিমাণে মিল আছে। সো যারা জীবনে একটু হলেও পাজল খেলছো, তারা বাংলাদেশের যে কোনো আইকিউ পরীক্ষাতেই বেশ ভালো করবে। ওকে, চলো তাহলে আজকে শুরু করা যাক। আজকে বেসিক্যালি আমরা আইকিউ এর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যে গ ঘ ইউনিট আছে, এখানে যে গত বছর 2025-26 ইউনিটের যে কোশ্চেনগুলো আসছে এগুলো সলভ করব। ঠিক আছে, 2025-26 ইউনিটে চট্টগ্রাম ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আসছে আইকিউতে, সেগুলো সলভ করব। গ এবং ঘ ইউনিট দুই জায়গা থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন আসছে। অ্যান্ড এখানে একটু বলার কথা যে ঘ ইউনিটে যে আইকিউ থেকে যে কোশ্চেনগুলো আসছে এগুলো আসলে ইংরেজিতে আসছে, আর গ ইউনিটে বাংলায় আসছে। তোমাদের আসলে ইংরেজিতে বাংলা বা যে কোনোভাবে আসলে কোশ্চেন আসতে পারে। ইংরেজি যখন সলভ করবা, আইকিউ কিন্তু অনেক সময় যে ওয়ার্ডের খেলাও দিয়ে দেয় যে ইংরেজি ওয়ার্ড কোনটার সাথে কোনটা যায়। সো ইংরেজিটা এখানে কিন্তু ভালো মতোই প্রয়োগ হবে। সো অবভিয়াসলি আমি আসলে এক্সপেক্ট করি তোমার সবাই কি বেশ ভালো ইংরেজি পারবা, কজ আইকিউতে ইংরেজিতে আটকানোর কথা না। তোমরা ইংরেজিতে আটকালে ইংরেজি সাবজেক্ট আটকাবা, আইকিউতে কেন আটকাবা, তাই না? চলো শুরু করা যাক। তো প্রথম টিকটা আছে এরকম যে ওয়ার্ডশিপ একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের দ্বারা যদি এই নাম্বারটাকে বুঝায়, তাহলে শিপ দ্বারা এখানে কোন নাম্বারটাকে বুঝায় এটা তোমাকে বুঝতে হবে, তাই না? এখন দেখো, তুমি যদি এইটা সমান সমান এইটা এরকম কিছু একটা বোঝানোর চেষ্টা করতে, তাই না? সো এইটা সমান সমান এইটা হলে তুমি দেখো তাহলে ডাব্লু সমান সমান কি হয় 5 হয়, ও সমান সমান কি হয় 1 হয়, আর সমান সমান কি হয় 3 হয়, তারপর এস সমান সমান কি হয় 7 হয়, তারপর এইচ সমান সমান কি হয় 6, আই সমান সমান 2 অ্যান্ড পি সমান সমান 4। দেখো এখানে সমান সংখ্যক, এখানে সমান সংখ্যক, আর এইটা সমান সমান এটা বলতেছে। তার মানে কি তুমি বুঝে বলবা যে এটা নিয়ে এটার সাথে তার তুলনা করার চেষ্টা করতেছে এন্ড সেভাবে সমান বলছে। ওকে, এখন তোমাকে বলছে কি এই যে শিপ, শিপের ভিতরে কি কি আছে, এই যে এস এইচ আই পি এইটু কি আছে না, তাহলে এই কি লাস্টে 7 6 2 4, এটা কি তোমার আনসার হওয়া উচিত না? বুঝো, অন্য কোনো নিয়ম তো নাই অ্যাকচুয়ালি, অন্য কোনো সম্পর্ক এখানে নাই। সো এখানে কোনো ম্যাথমেটিক্যাল যে কিছু আছে এরকম কিছু না। তোমাকে এটা সবসময় এটা বলছে এখানে যতগুলো লেটার আছে এখানে সেই পরিমাণ নাম্বার আছে। সো প্রত্যেকটা লেটারের সমতুল্য নাম্বারটা তুমি বের করে ফেলছো, তারপর তুমি লাস্টে যে শিপ দ্বারা কি বুঝে বলছো, তো শিপের পার্টটা তুমি বের করে সেই নাম্বারটুকু বের করে ফেলছো। ওকে, খুবই ইজি অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপরের দিকটা আসলে তোমাকে বলছে যে প্রদত্ত যে অপশনগুলো আছে এখানে বিসদৃশ্য শব্দটা বের করো। এরকম কোয়েশ্চেন অ্যাকচুয়ালি অনেক 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 আসছে। ওকে, সো এখন তোমাকে কি করতে হবে, তোমাকে অপশনগুলো পড়তে হবে। অপশনগুলো পড়ে তোমাকে বিবেচনা করতে হবে যে কোনটা একটু অড অপশন বা কোনটা আসলে এগুলোর সাথে যাচ্ছে না। দেখো তুমি অপশনগুলো পড়বা, প্রথমে আছে ইকোসিস্টেম, তারপর আছে বায়োডাইভার্সিটি, তারপর আছে গ্লোবালাইজেশন, তারপর আছে অ্যাফরেস্টেশন। ইকোসিস্টেম মানে কি? ইকোসিস্টেম মানে হচ্ছে বাস্তুতন্ত্র, তাই না? বা হচ্ছে তোমার এই যে নর্মালি আমাদের যে পরিবেশের যে সিস্টেমটা অলরেডি চলে, যে হচ্ছে ওই যে পোকাকে হচ্ছে পাখি খায়, পাখিকে হচ্ছে আরো বড় কোনো পাখি খায়, আবার সে তাকে হচ্ছে হিংস্র কোনো পাখি খায়। আবার এরকম যে যে বাস্তুতন্ত্রের যেটা হিসাব থাকে, যে ক্লাস 4-5-এ তোমরা পড়ছো যে কিভাবে খাদ্য শৃঙ্খল কাজ করে বা বাস্তুতন্ত্র কিভাবে কাজ করে। ইকোসিস্টেম বলতে পরিবেশের সেই ইন্টারনাল এই বিষয়টাকে বোঝানো হয়। ওকে, গ্লোবাল বায়োডাইভার্সিটি কি? বায়োডাইভার্সিটি হচ্ছে জীব বৈচিত্র্য, কি কতগুলো বৈচিত্র্য ধরনের হচ্ছে তোমার প্রাণী পরিবেশে আছে। ওকে, আচ্ছা, জীব বৈচিত্র্য। অ্যাফরেস্টেশন মানে কি? অ্যাফরেস্টেশন মানে বনায়ন, নতুন নতুন গাছ লাগানো, জঙ্গল তৈরি করা। ওকে, আচ্ছা, গ্লোবালাইজেশন মানে কি? গ্লোবালাইজেশন মানে বৈশ্বায়ন বা হচ্ছে বা কি বলে যে বৈশ্বিক গ্রাম। আচ্ছা, গ্লোবালাইজেশন মানে কি? বৈশ্বায়নিত। হ্যাঁ, সো ধরো বৈশ্বায়ন বা বৈশ্বিক গ্রামে পরিণত, এরকম আমরা হচ্ছে ওই আইসিটিতে প্রচুর হচ্ছে গ্লোবালাইজেশন এটা পড়ি, যে প্রথম দিকে যখন থাকে ওই যে গ্লোবালাইজেশনের প্রথম ধারণাকে প্রবক্ত করছিল এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, এখন দেখো এই চারটা অপশন তুমি কি দেখতেছো না, যে এই প্রথম দুইটা অপশন আবার এই লাস্ট অপশন, এগুলা হচ্ছে এনভায়রনমেন্ট বা পরিবেশের সাথে অনেক বেশি সম্পর্কিত। এনভায়রনমেন্ট সায়েন্স বা পরিবেশের সাথে অনেক বেশি সম্পর্কিত। গ্লোবালাইজেশন কি পরিবেশের সাথে সম্পর্কিত? গ্লোবালাইজেশন কিসের সাথে সম্পর্কিত? গ্লোবালাইজেশন টেকনোলজির সাথে সম্পর্কিত। এই যে বিভিন্ন টেকনোলজি আসতেছে, এই টেকনোলজির সাথে কি, এই টেকনোলজিগুলো কিন্তু গ্লোবালাইজেশন পসিবল করতেছে। তারপর সামাজিকীকরণের সাথে সম্পর্কিত, যে মানুষকে এখন একসাথে একে অন্যের সংস্কৃতির ভিতরে যে আনার বদলটা হচ্ছে ওইটার ভিতরে করতেছে। কিন্তু গ্লোবালাইজেশন কিন্তু পরিবেশের সাথে সম্পর্ক নাই। তার মানে এই যে অন্য সব কয়টা অপশন, তিনটা অপশনই তোমার পরিবেশের সাথে সম্পর্কিত, খালি একটা অপশন পরিবেশের সাথে সম্পর্ক নাই, সেটা একটা ডিফারেন্ট সামাজিক ইয়ে এবং টেকনোলজি এইসব দিকে দিয়ে সম্পর্কিত। তার মানে এখানে বিসদৃশ্য কোনটা? বিসদৃশ্য অবশ্যই অবশ্যই তোমার কোনটা? গ নাম্বারটা। ওকে,
ঠিক আছে, আই হোপ যে তোমরা আনসারটা বুঝতে পারছো, যে তিনটার ভিতরে যেটা তোমার একটু আলাদা হবে সেটা তোমার আনসার, রাইট? আচ্ছা, এই জন্য কিন্তু ওয়ার্ডগুলো অবশ্যই মানেটা বেশ ভিতর থেকে বুঝতে হবে, ওকে, বা জানতে হবে। আচ্ছা, এখন আসো যে ইলিটারেসি এডুকেশন, এটা একটা পার্ট, ড্রট, এবং ড্রটের পরে এখানটা কি হবে এটাই তোমার জিজ্ঞাসা। ঠিক আছে, এই প্রথম পার্টটা থেকে তুমি আসলে পরের পার্টটা আনসারটা মানে আন্দাজ করতে পারবা যে কিরকম হবে। দেখো, ইলিটারেসি একটা প্রবলেম, নিরক্ষরতা বা পড়াশোনা না জানা একটা প্রবলেম, তাই না? এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করি? প্রবলেমটা আমরা সলভ করি এডুকেশনের মাধ্যমে। কেউ যদি শিক্ষা গ্রহণ করে তাহলে সে ইলিটারেসি থেকে মুক্তি পাবে, তাই তো? এখন দেখো, ড্রট, ড্রট বা খরা, খরা কি একটা প্রবলেম না? এই খরা প্রবলেমটা কিভাবে সলভ হবে? যেহেতু এইটা একটা প্রবলেম, এটা সলিউশন হচ্ছে এডুকেশন, সো খরা এখানে থাকবে, খরার সলিউশন। সলিউশনটা অ্যাকচুয়ালি কি বলো তো? এখন আসো অপশন আসো, একটা আছে ওয়েল, ওয়েল মানে কুয়া, তারপর আছে কি রেইন বা বৃষ্টি, তারপর কি আছে রিভার, রিভার বা নদী, অ্যান্ড কি আছে ড্যাম, ড্যাম বা হচ্ছে তোমার বাঁধ। তাহলে এই যে খরা আছে, খরার অ্যাকচুয়ালি সলিউশন কোনটা? তোমরা বলতে পারো কুয়াও তো হতে পারে, কুয়াতে পানি থাকে, তারপর হচ্ছে নদী তো হতে পারে, নদীতে পানি বয়ে নিয়ে চলে, কিন্তু না, অ্যাকচুয়ালি খরা হয় কখন এটা তোমাকে বুঝতে হবে। খরা তখনই হয় যখন বিভিন্ন মানে একটা লম্বা পিরিয়ড ধরে অনাবৃষ্টি চলতে থাকে, যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির কারণে কৃষকরা কি ফসলে সেচ দিতে পারতেছে না, বা ফসল প্রপারলি পানি পাচ্ছে না, বা পরিবেশটা কি অনুকূল হচ্ছে না। তো খরা যেহেতু বৃষ্টির অভাবের থেকে হয়, তো খরার সলিউশনটা অবশ্যই অবশ্যই বৃষ্টি। ঠিক আছে, তাহলে এটার রাইট আনসার কোনটা? রাইট আনসার অবশ্যই বৃষ্টি। বুঝতে পারছো? আচ্ছা, আই হোপ বুঝছো। এখন চলো এ পলিটিকটা যাই। এবার দেখো, ঠিক ওরকমই যে এইটা একটা পার্ট, এটা একটা পার্ট। এইখানে কি আছে? ক্লক আছে, ক্লকের পরে আছে টাইম, এখানে আছে থার্মোমিটার, থার্মোমিটারের পরে কি আসবে সেটা তোমার কাছে জিজ্ঞেস করছে। এখন আসো, ক্লক, ক্লক কি একটা যন্ত্র? ক্লক কি মাপে? ক্লক টাইম মাপে না, যে কতটুকু সময় গেছে বা কমায় এখন সময় কত, এটা তো আমাকে ক্লক বা ঘড়ি পরিমাপ করে দেয়, তাই তো? আচ্ছা, তো থার্মোমিটার, থার্মোমিটার কি? থার্মোমিটার একটা যন্ত্র, থার্মোমিটার কি পরিমাপ করে সেটাই তো তোমার কাছে জানতে চাইছি। যেহেতু ক্লক একটা যন্ত্র, ক্লক হচ্ছে সময় পরিমাপ করে, তো থার্মোমিটার একটা যন্ত্র, থার্মোমিটার কি পরিমাপ করে এটা তোমার কাছে জানতে চাইছে। তা থার্মোমিটার কি পরিমাপ করবে? থার্মোমিটার অবশ্যই তো তোমার তাপমাত্রা পরিমাপ করবে, তার মানে কি তাপমাত্রা, এই যে টেম্পারেচার বা তাপমাত্রা। এখন তোমরা বলতে পারো যে কেন অন্যগুলো হবে না? হিট মানে তাপ, তাপমাত্রা আর হিট এক জিনিস না। আমরা থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপি, যে এখন তাপমাত্রা কত বা আমার শরীরে তাপমাত্রা কত, আমরা কখনো তাপ মাপি না। আচ্ছা, রেডিয়েশন কি হচ্ছে? তোমার বিকিরণ আর এনার্জি শক্তি, আমরা থার্মোমিটার দিয়ে এগুলো মাপতে পারি না। থার্মোমিটার দিয়ে শুধুমাত্র আমরা টেম্পারেচারই মাপি, ওকে? আচ্ছা, সরি, হ্যাঁ আসো। এবার আসি যে প্রদত্ত বিকল্প হতে বিসদৃশ্য শব্দটি আবার বের করো, মানে এই যে অপশনগুলো আছে এখান থেকে কি বিসদৃশ্য শব্দটা বের করো বা অড শব্দটা বের করো। এখন দেখো অপশনগুলো যে আছে, জুপিটার আছে, মার্স আছে, আর্থ আছে। জুপিটার কি? জুপিটার হচ্ছে বৃহস্পতি গ্রহ, তারপর আছে তোমার মার্স বা হচ্ছে মঙ্গল গ্রহ, এন্ড এই আর্থ আছে, আর্থ মানে কি? পৃথিবী। তাহলে মুন কি? মুন মানে তো চাঁদ, আমরা তো জানি, এটা সমস্যা নাই। আর একটা জিনিস দেখো, এই যে উপরের যে তিনটা আছে না, এই তিনটা কি গ্রহ না? এই তিনটা কি সূর্যকে কেন্দ্র করে ঘোরে, বা এগুলো কি গ্রহ? আর মুন কি? মুন কি? মুন হচ্ছে উপগ্রহ, বা মুন হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। তাহলে কি মুন এখানে আলাদা না? যে আলাদা কে? আলাদা হচ্ছে মুন, এই একমাত্র অপশন যেটা অন্যদের মতো কাজগুলো করতেছে না বা অন্যদের বৈশিষ্ট্য যাচ্ছে না। তো এখানে আনসার কি? এখানে আনসারও হচ্ছে মুন, ওকে? আচ্ছা, এরপরে আসো, এটা একটু, এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ। এখানে একটা ছবিও আঁকা লাগবে, ছবিটা আঁকা, এখানে ছবি না আঁকলে তুমি প্রপারলি বুঝতে পারবে না। দেখো, সকালবেলা সূর্য ওঠার পরে রহিম একটা খুঁটির দিকে তাকিয়ে দেখলো যে খুঁটির ছায়া তার ঠিক বাম দিকে পড়ছে। ধরো এই যে সূর্য, ঠিক আছে, এটা হচ্ছে একটা সূর্য, সূর্য থেকে ধরো তোমার এই যে সূর্যের আলো আসতেছে, ওকে? এখন ধরো এখানে একটা লাইট, এখানে একটা লাঠি আছে, ঠিক আছে, এখানে একটা লাঠি, লাঠি এই যে সূর্যের আলো কারণে কি লাঠিটা ছায়া পড়বে না? ধরো লাঠির ছায়াটা পড়ছে হচ্ছে লেটসে তোমার এই, এটা দিয়ে দেখাই যে এখানে এইটুকু হচ্ছে লাঠির ছায়া পড়ছে, ওকে? এখন যে মানুষটা আছে, সে মানুষটা ধরো তোমার এখানে আছে, মানুষটা দেখলো তার বাম দিকে ছায়া পড়ছে, তার মানে মানুষটা কোন দিকে তাকায় আছে? মানুষটা এদিকে তাকায় আছে, তাই না? মানুষটা যদি এদিকে তাকায় থাকতো, ধরো এদিকে তাকায় থাকতো, তখন সে দেখতো তার ডান দিকে ছায়া পড়ছে, কিন্তু মানুষটা দেখছে বাম দিকে, তার মানে কি মানুষটা অবশ্যই অবশ্যই এদিকে করে আছে, তাই তো? তাই এদিকে ছায়া পড়ছে, তার বাম দিকে ছায়া পড়ছে। মানুষটা কোন দিকে তাকায় আছে? মানুষটা হচ্ছে এই দিকে তাকায় আছে। আচ্ছা, এখন আসো, তোমাদেরকে একটু একটু বুঝতে হবে। বলছে কি সকালবেলা, সকালবেলা সূর্য কোন দিকে ওঠে? অবশ্যই পূর্ব দিকে ওঠে। তার মানে এটা ছায়াটা কোথায় পড়বে? এটা কি, এটা কোন দিকে? পূর্ব দিকে বিপরীত দিকে, তাই না? তাই এটা অবশ্যই পশ্চিম দিকই হবে।
এখানে অন্য কোনো কথা নাই, পশ্চিম দিক। এখন একটা কথা বুঝো, মানুষটা যেদিকে তাকায় আছে তার বাম দিকে পশ্চিম দিক। তোমাদের একটা চিত্র আঁকায় দিই, এই চিত্রটা অবশ্যই কেউ ভুলে যাবে না। এই চিত্রটা জানলে তুমি এইরকম দিক রিলেটেড যে কোনো ম্যাথ ইজিলি সলভ করে ফেলতে পারবা। আচ্ছা ম্যাথ বলতেছি, ম্যাথ হোক কোশ্চেন হোক যাই বলো, ইজিলি সলভ করে ফেলতে হবে। ওকে, কি এটা? এই দেখো এরকম একটা চার কোণা দিক আঁকাবা, এটাকে লিখবা এন, এটাকে লিখবা ই, এটাকে লিখবা এস, এটাকে লিখবা ডাব্লিউ। এটা হচ্ছে বেসিক্যালি ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ। ঠিক আছে, এখন দেখো কখন ধরো একটা মানুষ হচ্ছে এইখানটা দাঁড়ায় আছে, ঠিক আছে, কখন তার হাতের বাম পাশে এই পশ্চিম বা ওয়েস্ট পড়বে? যখন তার মুখটা নর্থের দিকে। তার মানে এই লোকটা কোন দিকে তাকায় আছে? এই লোকটা অবশ্যই অবশ্যই উত্তর বা নর্থের দিকে তাকায় আছে। বুঝতে পারছো? তো আমি কিন্তু এইটা কিন্তু অলওয়েজ এক থাকবে। ধরো তোমাকে যদি বলতো যে এই লোকটা ডান দিকে পড়ছে, তার মানে তুমি কোন দিকে তাকাতে জানো? তুমি ধরতে যে তুমি এদিকে তাকায় আসো, আর এদিকে তাকানোর অবস্থা তোমার ডান দিকে ওয়েস্ট পড়ছে। তার মানে কি তুমি তখন বলতে যে তুমি সাউথ দিকে তাকায় আসো। মানে তুমি সবসময় চিত্রটা আঁকাবা এভাবেই, তারপর তুমি ওরকম করে দিকে অনুযায়ী তুমি নিজের মাথায় মডিফিকেশন করে দিবে। ওকে, চিত্র তুমি যদি এই চিত্রটা মানে তুমি যদি এভাবে মনে না রাখো যে উপরে এন ই এস ডাব্লিউ, তাহলে তুমি ভুল করবা। সো এটা অলওয়েজ এভাবে মনে রাখবা, তারপর তুমি নিজের মতো করে মডিফিকেশন করবে। ওকে, আচ্ছা চলো, এটা তো আই হোপ তোমরা খুব ভালো মতো বুঝছো। এইটা ছবি আঁকায় ভাবার চেষ্টা করবো, তাহলে খুব ইজিলি বুঝবা। আচ্ছা এখন আসো, এটা হচ্ছে সম্পর্ক। এরকম সম্পর্ক ম্যাথে অনেক বেশি আসে, যে আমার বাবার বাবার খালা আমার কে। ঠিক আছে, এরকম টাইপের একটা কোশ্চেন দিছে, এটা ইংরেজিতে দিছে। ইংরেজিতে দিলেও নার্ভাস হয়ে না, পড়লেই বুঝবা, এমন কিছু নাই যে বুঝবা না। ধরো তোমাকে বলছে কি এক্স ইন্ট্রোডিউসেস ওয়াই সেইং, তাহলে কি এক্স হচ্ছে ওয়াই কে তার অন্য কারোর সাথে পরিচয় করা দিলেই হবে যে হি ইজ দ্য হাজব্যান্ড অফ দ্য গ্র্যান্ড ডটার অফ দ্য ফাদার অফ মাই ফাদার। এখন চলো আস্তে আস্তে আমরা মানে বোঝার চেষ্টা করি, বাংলা করি। যে বলছে কি উনি হচ্ছে আমার বাবার বাবার নাতনির স্বামী। তার মানে কি আমার বাবা তার বাবা, তাহলে আমার কে? আমার দাদা, আমার দাদার নাতনি। তাহলে আমার কে? আমার হচ্ছে বোন, তার স্বামী, সরি স্বামী মানে ভুল করছি। তাহলে আমার কে? আমার দুলা ভাই বা আমার মানে ভাইরা ভাই, হোয়াট এভার দ্য থিং ইজ। তাহলে মানে কি দুলা ভাই কোনটাই? যে ব্রাদার ইন ল, তাই না? তার আনসারটা কি? আনসারটা হচ্ছে ব্রাদার ইন ল। সো এরকম করে তুমি ইংরেজি হোক বাংলা হোক, তুমি লাইন বাই লাইন যে জাস্ট খোঁজার চেষ্টা করবা যে কার কি অ্যান্ড সে আমার কি। এরকম করে তুমি যখন সিরিয়ালি মেনটেন করতে যাবো তখন দেখবে ইজিলি মিলে যাচ্ছে। ওকে, আচ্ছা এখন আসি পরেরটা। পরেরটা কি লিখছে যে নিচের কোন শব্দটি অভিধান অনুসারে প্রথমে বসবে? অভিধান অ্যাকচুয়ালি কিভাবে সাজানো হয়? শব্দ প্রথমে থাকে এ দিয়ে, তারপর থাকে বি দিয়ে, তারপর থাকে সি দিয়ে, অ্যান্ড এগুলোর ভিতরেও ধরো এ দিয়ে তো অনেক শব্দ আছে। এটা প্রথমে জায়গা পাবে, যে এর পরে এ, তারপর বি এর পরে এ, এটা প্রথমে জায়গা পাবে, তারপর সি এর পরে এ, এটা কি প্রথমে জায়গা পাবে, তারপর হচ্ছে ভিতরে যে বি বি মানে পরপর দুইটা বি, এরকম একটা শব্দগুলো ওগুলোর ভিতরে জায়গা পাবে। ওকে, তার মানে কি সবসময় অ্যালফাবেটিক্যাল অর্ডার, যেটা আগে আসে এরকম করেই যাবে। আচ্ছা এখন ধরো এই যে চারটা অপশন, এই চারটা অপশনের প্রথম চারটা লেটার কিন্তু অলওয়েজ সেম, যে কনস 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 কনস। তার মানে তোমার এই যে থার্ড বা ফিফথ যে লেটার আছে, প্রথম চারটা লেটার সেম, তোমার ফিফথ যে লেটার আছে এটা তোমার নির্ধারণ করবে যে কে আগে বোঝাবে কে পরে বোঝাবে। আচ্ছা দেখো এই দুটোর ভিতরে আবার পি আছে খালি, তাহলে এই দুটোর ভিতরে কোনটা আগে যাবে আমি বলতে পারতেছি না এখনই। তার এইটার ভিতরে আছে ও, এটার ভিতরে আছে সি। আমরা কি জানি সি অনেক আগে আসে, তাই না? এ বি সি, তার মানে সি অবশ্যই আগে আসবে। তার মানে কি এইটাই প্রথমে যাবে। তার মানে কি কনস কনসেনসিয়াস। আচ্ছা এরপরে কি আসবে? এরপরে হচ্ছে এম এন ও পি, তাই তো? ও আগে আসতেছে পি, তার মানে কি এটা তারপরে যাবে। তারপরে আসবে কে? কনসলিডেশন। এরপরে কি আসবে? এই দেখো এখানে দুইটাই পি, তার মানে তুমি তারপরটা দেখবা, তারপরে আবার দুইটাই আই, তারপরটা দেখবা। তারপরে কি এটা আছে সি, এটা আছে আর, আর সি এর ভিতর কি আগে আসে? এইটা আগে আসে, তার মানে কি ওই ক নাম্বারটা তার আগে যাবে। কনস্পিরেসি, তারপর হচ্ছে লাস্টেরটা সরি কনসপিকুয়াস এন্ড লাস্টেরটা হচ্ছে কনস্পিরেসি। ওকে, আচ্ছা এখন দেখো তার মানে কি তোমার কাছে জাস্ট প্রথমে কোনটা বসবে? প্রথমে অবশ্যই এটা বসবে, এটা আনসার। আর আমি তোমাদেরকে একদম কিভাবে তুমি বুঝবা সেই প্রপার লাইনটাও তোমাদেরকে বের করে দিলাম সেই লজিক হিসাবে। ওকে, সো ওরকম করে তুমি বুঝতে পারলে কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। আচ্ছা এরপর আসি কি আছে? একটা সিরিজ দিছে, এরকম সিরিজের মাথাও প্রচুরই আসে। সিরিজের ভিতরে তোমার নর্মাল ম্যাথমেটিক্যাল সিরিজের ভিতরে গুণোত্তর আর হচ্ছে সমান্তর ধারা অনেক আসে, কিন্তু তোমাদের এখানে এটা কিন্তু আসলে কোনো মানে গুণোত্তর বা সমান্তর ধারা না।
তার মানে এখানে যে ম্যাথমেটিক্স মেইন এরকম না, এখানে কিন্তু আইকিউটা মেইন। কেন এই ম্যাথটা তুমি যখন দেখবা তখন দেখবা এটা কোনো নিয়ম মানতেছে না। যেমন সমান্তরালে তুমি বলতে পারো যে প্রত্যেকটা পদ কি আগের পদের থেকে একটা নির্দিষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, অথবা গুণোত্তর কি একটা নির্দিষ্ট গুণে বৃদ্ধি পাচ্ছে, অথবা এটা একটা নির্দিষ্ট গুণে হ্রাস পাচ্ছে। এখানে দেখো এখানে প্রথমে আসছে কত 3, তারপর আসছে কত 18, তারপর 18 থেকে আবার আসছে 12, 12 থেকে আবার আসছে 72, 72 থেকে আবার আসছে 66। মোটামুটি ধারাটা মানে সিরিজটার ভিতরে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কি ধরনের পাজল আছে, তুমি প্রথম 2-3টা পদ দেখলেই বা প্রথম 4টা পদ দেখলেই তুমি বুঝে যাবা, ঠিক আছে। এখানে দেখো, এখানে যখন তুমি দেখতে যাবা তখন তুমি দেখতে যাবা যে এটা যে 3 থেকে কিভাবে 18 হইতে পারে বলো তো, এটা নাম্বার 3 থেকে কিভাবে 18 হতে পারে। তুমি বলতে পারো 3 এর সাথে 15 যোগ করে, আবার তুমি বলতে পারো যে 3 এর সাথে 6 গুণ করে। দেখো 3 এর সাথে 6 গুণ হয়ে 18 হয়েছে, ওকে। আচ্ছা এবার দেখো 18 থেকে 12 কিভাবে হইতে পারে, 18 থেকে 12 কিভাবে হইতে পারে, 18 থেকে 12 6 বিয়োগ করে হইতে পারে। তার মানে এখানে 6 গুণ গেছে, এখানে 6 কি বিয়োগ গেছে, এখানে 6 গুণ গেছে, এখানে 6 বিয়োগ গেছে। আবার দেখো 12 থেকে 72 হইতে পারে কি হবে, 6 গুণ গেলে 12, 6 12 72, তাই তো। আবার 72 থেকে 66 আসতে পারে কি হবে, 6 বিয়োগ গেলে। তার মানে কি একবার 6 গুণ হচ্ছে, একবার 6 বিয়োগ হচ্ছে। দেখো এরকম করে 4টা পদ, আমি বলতেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে হায়ার 4টা পদ দেখে তুমি বুঝতে পারবে যে এই সিরিজে বা এই ধারাটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, বা এই পাজলে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, ওকে। সো তুমি যখন এটা বুঝে যাবা তখন তুমি যখন এখানে আসবে তখন তোমার কাছে কঠিন লাগবে না। এই 66-র সাথে 6 গুণ করে তুমি 96 পাইছো, তাহলে এই পরের পরটা কি হবে, এই পরের পরটা অবশ্যই 396 মাইনাস 6 হবে। তার মানে কত আসবে 390, তাই তো 390। তাহলে আনসারটা কত, আনসারটা হচ্ছে 390, এটাই হচ্ছে আনসার, ওকে। খুবই ইজি। আচ্ছা এরপরটা আসি, এরপরটা কি আছে যে সিলেক্ট ওয়ান অফ দ্য ফলোইং 4 অপশনস দ্যাট উইল মেক দ্য সেকেন্ড পেয়ার অ্যানালগাস টু দ্য ফার্স্ট পেয়ার গিভেন। মানে এই যে প্রথম যে জোড়াটা দেওয়া আছে এইটার মতো করে এই সেকেন্ডটার মানে জোড়াটা বানাইতে হবে, ওকে। তো এটা এই তাহলে এই যে সেকেন্ডটার এই যে পরের টুকের আনসারটা কি, পরের টুকের আনসারটা অ্যাকচুয়ালি কি হবে সেটা তোমার নির্ণয় করতে হবে, ওকে। আসো এখানে দেখো প্রথমে কি লেখা ছিল, বি এ আর টি ইজ টু এ বি টি আর, ঠিক আছে। কি হয়েছে অ্যাকচুয়ালি দেখো, এই যে বি ছিল, বি পরে চলে গেছে, আর এই যে এ ছিল, এ শুরুতে চলে আসছে। আবার এই যে আর ছিল, আর হচ্ছে তারপরে চলে গেছে, আবার এই টি ছিল, টি হচ্ছে কি প্রথমে চলে আসছে। তার মানে ধরো প্রত্যেকটা যেটা পজিশনাল নাম্বার দিই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে কি হয়ে গেছে 2 প্রথমে আসছে, 1 পরে গেছে, 4 প্রথমে আসছে, 3 পরে গেছে। তার মানে এখানেও কি সেম, মানে এটাই এটা হয়ে তো এটা হয়েছে নাকি, যে বি আগে চলে গেছে, তার মানে কি 2 পজিশনে যে ছিল সে প্রথমে চলে আসছে, তার মানে এ, তারপর কি 1 পজিশন যে ছিল পরে গেছে এ বি টি আর, তাই তো। আচ্ছা তাহলে এখানে আসো, এখানে কি সেম হবে না যে সি এ আর টি, তাহলে কি এই যে 1 2 3 4, তার মানে কি এই 2 প্রথমে চলে যাবে, 2 1 4 3 হবে, তার মানে কি এ সি টি আর, তাহলে এ সি টি আর কি আনসার, রাইট। একদম ওটা কি সেকেন্ডটা প্রথমে চলে আসছে বা থার্ডটা প্রথমে চলে আসছে, সো জাস্ট ওইটুকু হয়েছে আর কিছুই না। ওইটুকু বুঝতে পারলে কিন্তু তোমার একটা আনসারটা খুবই ইজি না, আমার মধ্যে কারো এখানে আটকানো কথা না, একটু কয়েকটা প্র্যাকটিস করে তুমি ধরে বলতে পারবে যে কীভাবে কি হচ্ছে, ওকে। আচ্ছা এবার আসি যে 10 ইয়ার্স অ্যাগো হাসনাইন ওয়াজ, এটা পুরাই ম্যাথ, এই ম্যাথটা হচ্ছে বা সবাই ক্লাস 5-6 করছো, ইভেন 9-10ও করছো, 9-10 হচ্ছে সমীকরণ গঠন করে করছো, আমি হচ্ছে সমীকরণ গঠন করেই সমাধানটা করে দিব, ওকে। আচ্ছা কেউ যদি মনে করে যে ওই নিয়মে করবা, তুমি তোমার মতো করে প্র্যাকটিস করে করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা 10 years ago Hasan 10 years ago Hasan was thrice as old as Kabir, but 10 years hence, but 10 মানে 10 বছর আগে, 10 বছর আগে হাসানের বয়স, ধরো হাসানের বর্তমান বয়স ধরি এইচ আর কবিরের বর্তমান বয়স ধরি কে, ঠিক আছে, চলক ধরে নিলাম। তাহলে 10 বছর আগে হাসানের যে বয়স ছিল সে কবিরের থেকে 3 গুণের সমান ছিল, তার মানে কি 10 বছর আগে হাসানের বয়স কবিরের বয়সের 3 গুণ ছিল, ওকে। হাসান ওয়াজ থ্রাইস এজ ওল্ড অ্যাজ কবির ওয়াজ, মানে কি হাসানের 10 বছর আগের বয়স কবিরের 10 বছর আগের বয়সের 3 গুণ ছিল। আচ্ছা এরপরটা বলছে কি, বাট 10 ইয়ার হেন্স, হেন্স মানে 10 বছর পরে, ওকে 10 বছর পরে, 10 বছর পরে হাসানের বয়স হচ্ছে কবিরের বয়সের দ্বিগুণ হবে, হি উইল অনলি বি টুয়াইস এজ ওল্ড অ্যাজ কবির, তার মানে কি কবিরের বয়সের দ্বিগুণ হবে, তার মানে কি 10 বছর পরে দ্বিগুণ হবে জাস্ট, ঠিক আছে। আচ্ছা এখন বলছে কি ফাইন্ড হাসানস প্রেজেন্ট এজ, তার মানে কি হাসানের বর্তমান এই যে বয়স এইচ এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। এখন এটা আমরা কিভাবে করব, আমরা জাস্ট সমীকরণ সমাধান করবো আর কিছুই না। দেখো সমীকরণ সমাধান করতে এটা একটু সরলভাবে লিখি যে এইচ মাইনাস 10 ইজ ইকুয়াল টু 3k মাইনাস হচ্ছে তোমার 30, সব ধরো এইচ আর কে কে এক পাশে নিয়ে আসি, এইচ মাইনাস 3k ইজ ইকুয়াল টু 10 মাইনাস 30 অর্থাৎ মাইনাস 20, এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা এখানে এই সেকেন্ড সমীকরণটা আবার আসি যে এইচ প্লাস 10 ইজ ইকুয়াল টু 2k প্লাস 20, এইচ মাইনাস 2k হচ্ছে 10 মাইনাস 20 অতএব হচ্ছে 10, তাই এটা কি 2 নম্বর সমীকরণ, তাই তো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ।
তাহলে এখন দেখো 1 আর 2, 1 থেকে তুমি 2 বিয়োগ করবা, আর কিছুই না। তার মানে কি h মাইনাস 3k ইজ ইকুয়াল টু মাইনাস 20 আর h মাইনাস 2k ইজ ইকুয়াল টু কত 10। এই 1 থেকে বিয়োগ করা মানে কি যে নিচেগুলা চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? নিচেগুলা চিহ্নগুলা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি h কেটে যায়, তোমার কি 3k মাইনাস 3k প্লাস 2k, তারপরে আসে কত মাইনাস k সমান কত মাইনাস 20 মাইনাস 10, অতএব মাইনাস 30। অতএব k সমান কত, k সমান 30। তাহলে আমার কবিরের বর্তমান বয়স কত? কবিরের বর্তমান বয়স 30 বছর, কিন্তু আমার চাইছে কি হাসানের বয়স। তা হাসানের বয়সে তুমি জাস্ট এখানে বসাই দিবা, যে কোনো একটা বসে দিলে বেরোয় যাবে। ধরো এখানে বসাই দিলা, এখানে বসাও চলো, তাহলে হচ্ছে 30, তার মানে h মাইনাস 60 ইজ ইকুয়াল টু 10। অতএব হাসানের বর্তমান বয়স কত? হাসানের বর্তমান বয়স 70। হাসানের বর্তমান বয়স কত? 70। এখন তোমরা অনেক কিছু বলতে পারো যে সমীকরণ ধরে সমাধান করলাম তো পুরো পেজ ভরে গেল, তাহলে কিভাবে কি করবো? এটা সমীকরণ ধরে সমাধান করছো বলে খুবই অ্যাকুরেটলি করতে পারছো, খুবই কম কাজে করতে পারছো, জাস্ট হয়তো 4-5 থেকে 5-6 রান করা লাগছে, আর খুবই দ্রুতই করতে পারছো। আমার কতক্ষণ লাগছে? আমার 2 থেকে 3 মিনিট লাগছে। তুমি যখন এগুলো করবে বা আমি তোমার বুঝাইছি, তুমি আরো তাড়াতাড়ি করতে পারবা, ঠিক আছে? কিন্তু এগুলো তুমি যদি এইরকম না করে তুমি যদি ঐকিক নিয়মে যাও বা তুমি যদি নিজের মাথায় অন্যভাবে করার চেষ্টা করো, তাহলে দেখবো প্রচুর টাইম নষ্ট হয়ে যাচ্ছে, কারণ তোমার কাছে কিন্তু প্রপার কোনো ওয়ে নাই যেটা কিভাবে সলভ করবা। প্রপার ওয়েতে তোমার অ্যাপ্রোচ করা লাগবে, তাই না? এটা অবশ্যই একটা ম্যাথ, এটা ম্যাথ বলে কোনো আইকিউ না, ঠিক আছে? এটা 100% ম্যাথ। আচ্ছা, এখন আসি যে ফাইন্ড দ্য পেয়ার দ্যাট হ্যাজ এ সিমিলার রিলেশনশিপ উইথ রেইন অ্যান্ড ড্রিজল। ঠিক আছে, রেইন কি? রেইন হচ্ছে বৃষ্টি। আর ড্রিজল কি? ড্রিজল হচ্ছে ঝিরঝিরে বৃষ্টি বা এই যে মানে খুবই পিটপিট করে যে বৃষ্টি পড়ে ওই বৃষ্টিটা, ঠিক আছে? এটা হচ্ছে ঝিরঝিরে বৃষ্টি। আচ্ছা, তো রেইন এই যে বৃষ্টির হালকা ভার্সনটা হচ্ছে এইটা, তাই না? এটা কি? এটার হালকা ভার্সন। আচ্ছা, তাহলে এখানে যে অপশনগুলো আছে, যেটা প্রথমটার হালকা ভার্সন পরেরটা হবে সেটাই। তাহলে সুইমের হালকা ভার্সন ডাইভ, এটা কি সত্য? এটা সত্য না, তার মানে প্রথমটা না। হপের হালকা ভার্সন হচ্ছে শাফেল, এটা অবশ্য সত্য না। ওয়াকের হালকা ভার্সন কি রান? না, ওয়াকের আরো ভারী ভার্সনটা হচ্ছে রান। ওয়াক মানে আস্তে আস্তে হাঁটা, এর থেকে দ্রুত বা আরো ভারী ভার্সনটা হচ্ছে রান। 3 নাম্বারটাও না, তাহলে আমি মোটামুটি ধরতে পারি যে 4 নাম্বারটা হচ্ছে আনসার। 4 নাম্বারটা আসলে আনসার। রান মানে কি? জোরে দৌড়ানো, জগ মানে কি? আস্তে দৌড়ানো। তার মানে কি প্রথমটা হালকা ভার্সন হচ্ছে দ্বিতীয়টা, তার মানে এটা কি আনসার। ঠিক আছে? আচ্ছা, এরপরটা আসি। এরপরটা দিছে যে ফাইন্ড দ্য ওয়ার্ড দ্যাট কমপ্লিটস দ্য বটম অফ রো অফ দ্য ওয়ার্ডস। দেখো প্রথম রোতে কি আছে? অ্যান্ড ফ্লাই বি। ঠিক আছে, প্রথম রোতে কি আছে? প্রথম লাইনে আছে অ্যান্ড ফ্লাই অ্যান্ড বি। এই প্রত্যেকটা একটা করে হচ্ছে পতঙ্গ টাইপের না? অ্যান্ড হচ্ছে পিঁপড়া, ফ্লাই হচ্ছে কি ফড়িং, অ্যান্ড বি হচ্ছে কি মৌমাছি। প্রত্যেকটা কি পতঙ্গ যা উঠতে পারে। আর দেখো স্কোয়ারেল, হ্যামস্টার, তারপর একটা কিছু একটা স্কোয়ারেল, হ্যামস্টার, তারপরে কি কিছু একটা আসবে। ওকে, আচ্ছা। স্কোয়ার হচ্ছে তোমার কাঠবিড়ালি টাইপের, ওই যে দেখতে একই রকম। হ্যামস্টার কি ওরকম দেখতে কি একই রকম, তাই তো? মানে কি এই প্রথম দিকের এগুলো দেখো, এগুলো প্রত্যেকটা একই টাইপের ছিল, যে পতঙ্গ বা উঠতে পারে এরকম। এই নিচের তিনটাও কি হবে? একই রকমই হবে। দেখো এখন দেখো স্কোয়ারাল হ্যামস্টারের সাথে কোনটা যায়? স্পাইডার কি ওদের সাথে যায়? তা স্পাইডার যায় না, স্পাইডার বাদ। স্পাইডার তো আর হচ্ছে তোমার হচ্ছে কাঠবিড়ালি বা হচ্ছে হ্যামস্টারের সাথে যায় না। হ্যামস্টার হচ্ছে ধেরে বিড়াল টাইপের কিছু একটা, ধেরে ইঁদুর টাইপের কিছু একটা বলা হয় ওকে। আচ্ছা, হোয়াটএভার। ক্যাটও কি যায়? ক্যাটও তো আসলে যায় না, ক্যাটও তো আরো বড় সাইজে। রডেন্ট হচ্ছে এদের জাত, ঠিক আছে? কিন্তু এদের রডেন্ট কি কোনো নির্দিষ্ট কোনো পশুর নাম? এটা রডেন্ট কোনো নির্দিষ্ট কোনো পশুর নাম না। রডেন্ট হচ্ছে তোমার এই যে কি বলে কাঠবিড়ালি টাইপের হচ্ছে পশুগুলোর জাতের নাম হচ্ছে রডেন্ট। মাউস তুমি একটা কথা ভাবো, মাউস এখানে কেন আনসার? মাউস হচ্ছে এখানে আনসার। তুমি একটা কথা ভাবো, হচ্ছে হ্যামস্টার তোমরা যারা দেখছো মাউসের মতোই নয় দেখতে, বড় বড় মাউসও কি হ্যামস্টারের মতো দেখতে হয় না? তারপর স্কোয়ারেল, এগুলো কি তিনটা একই টাইপের না? আমার হ্যামস্টারের নামটা কি ধেরে ইঁদুর, তাই মানে কি মাউসের সাথে মিল আছে না? যে মাউস মানে কি শুধু ইঁদুর নাকি? আচ্ছা, হোয়াটএভার। তো এখানে আনসারটা হবে মাউস, কারণ এই তিনটা কি একই টাইপের। সেখানে আনসারটা কি হবে? আনসারটা হবে মাউস। আচ্ছা, এবার আসি যে ইন 3 অফ দ্য অপশনস দ্য সেকেন্ড নাম্বার ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট নাম্বার ইন এ সিমিলার লজিক্যাল ওয়ে হুইচ ইজ দ্য অড ওয়ান আউট। এই অপশনগুলোর ভিতরে অড কোনটা, বা ওই যে মানে যেটা আছে মিলতেছে না, বিসদৃশ কোনটা? এখানে কি এই যে ফার্স্ট নাম্বারটা আর এটা পরে সেকেন্ড নাম্বারটা, এটা নির্দিষ্ট লজিক্যালি চলতেছে। দেখো প্রত্যেকটা লজিকটা খোঁজার চেষ্টা করি। 4 1 20 আমি লজিকটা খুঁজে পাচ্ছি না, কিন্তু এটা দেখে আমি লজিকটা বুঝতে পারছি যে 3 সাথে 3কে কিউব করলে তোমার 27 আসে। ঠিক আছে, কিউব মানে কি? 3 কিউব মানে হচ্ছে তোমার 3 বার 3 গুণ, 3 ইন্টু 3 বা কত? 27। আচ্ছা, এই দেখো 6কে কিউব করলে তোমার 216 আসে, তার মানে কি 6কে 3 বার গুণ করলে তোমার 216 আসে। এই যে 2কে কিউব করে তোমার 8 আসে, তার মানে কি 2 কিউব বা 2কে 3 বার গুণ করে তোমার আসে কত? 8।
তাহলে এই দেখো এখানে কোনো লজিক আসতেছে, 4 কিউব করলে কিন্তু তোমার 120 আসতেছে না, 4 কিউব করলে তোমার আসে হচ্ছে তোমার 64, তার মানে 120 কি আসে না, তার মানে এখানে এটাই কি আনসার, কারণ এটা কি অড ওয়ান আউট, অন্য প্রত্যেকটা এটা নির্দিষ্ট লজিকে মাইনে চলতেছে, আর এটা কি মেনে চলতেছে না। ওকে, খুবই দ্রুত কিন্তু এগুলো আনসার করতে হবে 30 সেকেন্ডের ভিতরে। ওকে, আচ্ছা এখন আসো যে আবির, এটাও পুরাই ম্যাথ, এটাও আসলে ম্যাথ বলতে কিছুই না। আবির সলভস 5 কোয়েশ্চেন্স পার মিনিট অ্যান্ড হচ্ছে স্টার্ট সলভিং অ্যাট 2 PM. Siam solves 6 questions per minute and starts solving at 2:15 PM. আচ্ছা, the same day, when would they have solved the same number of questions? কোয়েশ্চেনটা এমন যে ধরো আমি প্রতি মিনিটে 5টা কোয়েশ্চেন সলভ করতে পারি, তুমি প্রতি মিনিটে 6টা কোয়েশ্চেন সলভ করতে পারো। আমি প্রশ্ন বা কোয়েশ্চেন সলভ করা শুরু করছি দুপুর 2টার সময়, আর তুমি শুরু করছো 2:15 সময়। কয়টার সময় এই যে অপশনগুলো দিয়ে দিছে এর ভিতর কোন টাইমে বা কয়টার সময় আমি আর তুমি সমান সংখ্যক প্রশ্ন সলভ করে থাকবো, বা আমাদের দুজনের সমাধান করার প্রশ্নের নাম্বারটা একই হবে। এটা কি ম্যাথ না? এটা আলটিমেটলি তো ম্যাথ নাকি? তো ধরে নেই যে তোমার অ্যাকচুয়ালি সময়টা পার হয়েছে হচ্ছে টি, অতিবাহিত সময় কত? অতিবাহিত সময় হচ্ছে টি। ঠিক আছে, চলক ধরে নিলে তোমাদের সবকিছু করতে কিন্তু খুবই ইজি হবে। এখন দেখো তাহলে কি আবির এই টি সেকেন্ড এত টি মিনিটে বা মিনিটে, ঠিক আছে এটা অবশ্যই মিনিটে, তাহলে এই টি মিনিটে আবির কয়টা কোয়েশ্চেন সলভ করছে? 5টি। আচ্ছা, আর এই যে অতিবাহিত টাইম, ধরো 2টা থেকে অতিবাহিত টাইম, 2টা থেকে, হ্যাঁ 2টা থেকে অতিবাহিত টাইম হচ্ছে টি মিনিট। আচ্ছা, তো টি মিনিটে আবির সলভ করছে 5টি কোয়েশ্চেন, তাহলে এই দুইটা থেকে অতিবাহিত সময় টি মিনিটে সিয়াম কয়টা কোয়েশ্চেন সলভ করছে? সিয়াম হচ্ছে 6t-15 মিনিট, 6 × t-15 এতগুলো কোয়েশ্চেন সলভ করছে। কেন? এটা বুঝতে হবে না যে এটা কেন t-15 হলো? এটা t-15 হলো কারণ কি সিয়াম হচ্ছে 2টা বাজার 15 মিনিট পরে শুরু করছে, রাইট? সিয়াম কি এই যে 2টার সময় শুরু করে হচ্ছে ও, আর সিয়াম কি 2:15, তার মানে কি এই টিটা আমি কোথা থেকে কাউন্ট করতেছি? আমি 2টা থেকে কতক্ষণ পরে যে, সো আমি কি সিয়ামেরটা যখন কাউন্ট করবো তখন অবশ্যই 15 কি বিয়োগ করে দিতে হবে, তাই তো? আচ্ছা, তো 5t = 6 × t-15। এখন বলছে কি যে কখন আমাদের দুইজনের মানে সমাধান করার প্রশ্নের সংখ্যাটা সেম হবে, তার মানে কি 5t = 6 × t-15 হবে। ওকে, সো এখানে তুমি যদি সলভ করতে যাও দেখবা যে 5t 6 কত হচ্ছে 90, তাহলে এখানে কি এখানে 0 থাকে, এখানে একটা টি খেলে বাকি থাকে, এখানে হচ্ছে তোমার 90, অতএব টি সমান কত? টি সমান হচ্ছে 90। এখানে কি জাস্ট বিয়োগ করছি, যে এখান থেকে এই পাশে নিয়ে যে বিয়োগ করছি 6t - 5t। আচ্ছা, তো এটা কত? এটা হচ্ছে মিনিট, তার মানে কি টি সমান কত? 90 মিনিট। তার মানে কি 2টা PM থেকে 90 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট পর তোমার হচ্ছে দুজনেরটা সমান হবে। 2টা থেকে 1 ঘন্টা 30 মিনিট কত? 3টা 30, তাই তো? 3টা 30 হচ্ছে তোমার আনসার। এখানে বিষয়টা কি? এখানে বিষয়টা হচ্ছে এই সমীকরণটা তৈরি করা, যে এই সমীকরণটা কিভাবে তৈরি করবো, এই সমীকরণ তৈরি হয়ে ফেললে সলভ করে তোমার আনসার মিলে যাবে। ঠিক আছে, এই সমীকরণ তৈরি করে ফেলতে পারলে কিন্তু তোমার সলভ করতে কোনো টাইমই লাগবে না। তো সমীকরণ তো করা বুঝছো যে টি সময় অতিবাহিত হয়েছে 2টা থেকে, টি সময় ও তাহলে করতে পারছে প্রতি মিনিটে করতে পারে 5টা, তাহলে টি মিনিটে ও করতে পারছে 5 × t। আর দেখো ও 15 মিনিট পড়া শুরু করছিল, এই জন্য ওই টি থেকে ওর 15 মিনিটটা বিয়োগ করে দিয়েছি, তারপর 6 দিয়ে গুণ করছি। ওকে, বুঝতে পারছো? আই হোপ বুঝছো, কোনো সমস্যা হওয়ার কথা না। একটু টাইম নিয়ে দেখো, এটা এই সমীকরণটা গঠন করাটাই মেইন জিনিস। ওকে, আচ্ছা, ও তাহলে আমাদের ক্লাস শেষ। তোমাদের এখন আমি তোমাদেরকে বলি হচ্ছে লাস্ট ইয়ারে আমি যে দেখে বুঝলাম যে হচ্ছে ডি ইউনিটে হচ্ছে 10টা কোয়েশ্চেন আসছিল আইকিউর, অ্যান্ড হচ্ছে সি ইউনিটে 15টা কোয়েশ্চেন আসছিল, হ্যাঁ সি ইউনিটে 15টাই তোমার ইংরেজি কোয়েশ্চেন আসছিল। আমি এইখানে তোমার হচ্ছে বাছাই করে মানে প্রতিটা টাইপ থেকে একটা করে নিয়ে এসে 15টা কোয়েশ্চেন সলভ করছি পুরো চট্টগ্রাম ইউনিভার্সিটি কাউন্ট করে। তো তুমি এখানে টাইপতে বুঝছো যে তোমার সম্পর্ক, তারপর হচ্ছে টাইম, তারপর হচ্ছে তোমার কিছু হচ্ছে কোড, মানে এই যে নাম্বারগুলো এদিক ওদিক হলে বা অ্যালফাবেটগুলো এদিক ওদিক হলে কীভাবে কী হতে পারে, তাই না? আর কিছু একদম প্রপার ম্যাথ টাইপেরই দিয়ে দিচ্ছে আমার ভিতরে, তাই না? কিছু কিছু বেসিক ম্যাথ। সো আমরা ইনশাল্লাহ আমাদের যখন আইকিউগুলো সলভ করবো প্রত্যেকটা মানে মেইন টাইপগুলো ধরে, যে সম্পর্ক, তারপর হচ্ছে কীভাবে সময়ের এগুলো ক্যালকুলেট করতে হয়, এগুলো সব কিছু ভালো মতো শিখে আমরা আমাদের অ্যাডমিশন করছে আইকিউ ক্লাসগুলো যখন নিব, প্রত্যেকটা সাবটপিকের জন্য আলাদা করে ক্লাস থেকে বা প্রতিটা ক্লাসের ভিতরে তোমার সাবটপিকগুলো খুব ভালো মতো থিওরি দিয়ে তারপর প্র্যাকটিসে সলভ করে খুব ভালো মতো করে সলিউশনের চেষ্টা করবো। ওকে, তো সবার জন্য শুভকামনা রইলো। আইকিউ কিন্তু খুবই ইন্টারেস্টিং জিনিস। তোমরা যারা হচ্ছে এই বছর ভার্সিটি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে হচ্ছে প্লে স্টোরে যাবা, প্লে স্টোরে গিয়ে দেখবা যে এরকম বিভিন্ন আইকিউ রিলেটেড গেম আছে। তোমার পড়া লাগবে না ভাই, তুমি খেলে গেমগুলো খেলো, এমনি খেলো, ঠিক আছে? আবার তোমার যদি মনে হয় যে না আমি আসলে গেম খেলবো না, তাহলে হচ্ছে যাও, বিভিন্ন অ্যাপ আছে এখন
তো অ্যাপগুলো যে হচ্ছে তুমি দেখবা যে প্রিভিয়াসের বা তোমার কাছে যদি বই থাকে তাহলে বইগুলো যাবা, বই দিয়ে তুমি প্রিভিয়াসের আইকিউ যে সলভ করার চেষ্টা করবা, দেখো যে কোনটা সলভ করতে পারো, দেখো যে কোনটা করতে পারো না, যেগুলো করতে পারো না ওটার আন্ডারলাইন উত্তরটা দেখে তুমি লজিকটা খোঁজার চেষ্টা করো, লজিক বুঝতে পারো দেখো, না পারলে ডাউট সলভিং আমাদের যে টেলিগ্রাম আছে গ্রুপ, ফেসবুক গ্রুপ আছে, পোস্ট করো, সলভ করার চেষ্টা করবো। ওকে, মানে তুমি করতে করতে আইকিউ আলটিমেটলি শিখবা, নাহলে তুমি আসলে শিখতে পারবে না। ওকে, তো সবার জন্য শুভকামনা রইলো। আজকে আইকিউ ক্লাস শেষ করছি এখানে, ইনশাআল্লাহ সামনে তোমাদের সাথে আরো অনেক ধরনের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।